মিনা মাসি, মাসি যা খুশি রান্না করো। আমার শরীর ভালো না, তুমি আজকে তোমার ইচ্ছা মতো রান্না করে খাইয়ে দাও আমাদের। আমার ইচ্ছা মতো না, কি রান্না করবো সেইটাই যদি, তো সেটাই তোমায় বলছি, তুমি রান্না করে দাও। একটা দিন না মাথা কাটি করো। কালকে প্রচুর মাংস আছে, চিকেন মেয়ে রাত্রেবেলায় একটা পিসও খায়নি। বাবা রে, শাকটা কি করবে? হ্যাঁ করে ফেলো তাহলে, আমার মেয়ে তো কালকে খায়নি। বলো কি করবে? বাসন্তী পোলাও করে দাও, মাংস আছে আর একটু মাংস বাড়িয়ে দাও, ব্যাস। না পকোড়া, হ্যাঁ সেটা তো ঠিক। আর কিছু করবা তো? পোলাও আর মাংস, পোলাও কি পকোড়া ভালো লাগছে? অত তেল খেতে পারছি না বাবা, ভুলাও গেছো। পোলাও বানানো খুবই সোজা, আদা বাটা নাও। চলো দেখিয়ে দিচ্ছি, ভালো করে চালটা ধুয়ে নাও। তুমি তো এর আগে করেছো, দেখেছো? আচ্ছা শোনো, ওটা একটু ভালো করে শুকাতে হবে, শুকানোর পর ওইটার মধ্যে দিতে হবে ঘি, আদা বাটা, নুন, সামান্য একটু হলুদ, চিনি, গরম মশলা গুঁড়ো। চালের মধ্যে একটু শুকনো হয়ে গেলে পরে চালটা আগে, হ্যাঁ তারপরে ওটা দিয়ে করতে হবে, কাজু কিশমিশ। তারপর যখন তুমি কড়াই কুকারে করবে তো, প্রেসার কুকারে করবে তো, প্রেসারেতে তারপরে দেবে হচ্ছে ঘি দেবে আবার একটুখানি, তারপরে একটু গোটা গরম মশলা দেবে, দেওয়ার পরেতে তারপরে কাজু কিশমিশ সামান্য একটু দিয়ে ভেজে নেবে। তারপর চালটা দিয়ে একটুখানি ভাজবে, ভেজে যতটা চাল তার ঠিক এক কর সমান, এই এতটুকু সমান উঁচু জল দিয়ে দেবে। 1 কৌটো চাল নিয়েছো তো, 2 কৌটো জল নেবে, নিয়ে তারপরে ওটা একটা সিটি দিয়ে বন্ধ করবে। সহজ সহজ, ভীষণ সহজ। যখন মেশাবে তখন তার আগে আমাকে একটু ডাকিও। তুমি কি করে তো চাঙ্গা আছো বলো তো? হ্যাঁ আমি চাঙ্গা নেই, আমি ওষুধের পর ওষুধ খেয়ে যাচ্ছি। ওষুধে নো, এটা একটা ব্যাপার সবারই লেগেছে, সেই যে আমি 6-7 দিন ধরেই বয়ে যাচ্ছি। ওষুধের মানে শুধু প্যারাসিটামলই খাচ্ছি, আর কিছু খাচ্ছি না। তাই নিয়ে তো হিলিদিলি করে বেড়াচ্ছ। এখন কোথায় লেগে গেছে? আমার মেয়ের লেগেছে, আমার লেগেছে, আমার স্ত্রীর লেগেছে। ও সবাইকে শুভ কালী পুজো, শুভ দীপাবলি। পৃথিবীর সমস্ত মানুষজন খুব আনন্দ থাকুন, সুস্থ থাকুন, কোনো বাচ্চার যেন ক্ষতি না হয়, এইটুকুনি বলার। সবাই আনন্দে থাকুন, বিশ্বের সমস্ত মানুষ আনন্দ থাকুন, পশু পাখি সবাই ভালো থাকুন। হ্যাঁ সবাই, কার জীবন থেকে অন্ধকার দূর হোক। যেভাবে মোদী সরকার হাত ঝাড়ছে তাতে করে দূর হবে, মানে অন্ধকার এই যে আবার ঝেড়ে ফেললো, অন্ধকার দূর হোক, কিছু একটা দেখাতে পারে। হ্যাঁ ঠিক আছে। কি ব্লগ করবো বলুন দেখি, এই যে এরকম গান বাজলে যাই হোক। তবে এখানে পুজোটা খুব ভালো হয়, আজকে নিয়ে যাবো আপনাদের। আর এই যে দেখুন, ভয়েস ওভারে বলি বরং। হ্যাঁ, যারা এই গাড়ির ডালাতে জিনিসপত্র মেলেছে তারা কিন্তু ফ্ল্যাটের বাসিন্দা, প্রত্যেকেরই তাদের একটা করে বারান্দা আছে এবং একটা বিস্তীর্ণ ছাদ আছে, কিন্তু তবুও তারা এই রাস্তাতেই মিলবে। কিছু কিছু মানুষের এমন স্বভাবে জীবনেও যাবে না। এই নিয়ে বহুবার বলা হয়েছে, বহুবার বলা হয়েছে, তাদের কানে কথা যাবে না, তারা সেটাই করবে যেটা তারা এযাবৎকাল করে এসেছে। নেহাত শহরে আর খুব একটা বেশি মাঠঘাট বাকি নেই, তাই জন্য হয়তো, নাহলে লোটা নিয়ে এরা মাঠেই যেত, বিশ্বাস করুন, খারাপ লাগলেও এটাই সত্যি। তো যাই হোক, যেটা দেখালাম সেটা হচ্ছে পুরো আমার বাগানের মাটিতে ধুলো উড়ে যাচ্ছিল, জল এতটাই কমে গেছিল। এখন আবার একটু জল টল দিয়ে নিলাম, দিয়ে নিয়ে পরে বেশ ভালো লাগছে বাগানটাকে। বাগানটাতে একটু নতুন কিছু গাছ আনতে হবে, লাগাতে হবে ভাবছি, কিন্তু বিভিন্ন কাজে আর হয়ে উঠছে না। তো মাথায় প্রচুর তেল দিয়েছি, তো সেটাই আর কি দেখাচ্ছিলাম। আর এই যে দেখুন আমার মেয়ের কাণ্ড, আমার একটা ব্লাউজ, মানে আমার একটা শাড়ি সে পরবে, তাকে ব্লাউজ টাউজ শাড়ি টাড়ি সমস্ত কিনে দেওয়ার পর সে আমার শাড়িগুলো ধরেই টানাটানি করবে। এটা একটা পিওর সিল্কের শাড়ি, আমি শাড়িটা খোঁজার চেষ্টা করছি আর কি। তা
ব্লাউজটা তো আমার ব্লাউজ, তার তো বোধহয় দুটো টুপুর ঢুকে যাবে এরকম অবস্থা। তো এই শাড়িটা সে পরবে ঠিক করেছে, তো কিন্তু ব্লাউজটাও সে আমারই পরবে। এখন এই শেষ মুহূর্তে আলপনাদির কাছে দাবি হচ্ছে এটা পুরো টেকে দাও, তো সেটা সম্ভব নয় এই মুহূর্তে আলপনাদির পক্ষে। তো যাই হোক, তারপর কি পরে দেখা যাক। আমি ক্রপ টপ দিয়ে পড়তে বলেছি, আর এটা হচ্ছে আমার হাজবেন্ড পরবে। আলপনাদি আমাকে হাঁটলো, তো চলো বৌদি একটা জিনিস দেখবে। সত্যি প্রায় 27-28টা ফুল ফুটেছে আমাদের নীল অপরাজিতায়। এই অপরাজিতার একটা আমি বাগানেতে, বারান্দা বাগানে চেয়েছি, ওই যে দিকটা পশ্চিম দিক সেই দিকটায় নীল অপরাজিতাই চেয়েছি, কারণ এইটা আমার বারান্দা বাগানে হওয়ার খুব আমার ইচ্ছা ছিল। পরপর দুবার আমি লাগিয়েছিলাম, পুরনো বন্ধুরা হয়তো বা জানেন, কিন্তু দুটোই সাদা অপরাজিতা বেরিয়েছে। সাদা অপরাজিতাও ভালো লাগে, তবে এই নীল রংটা ভারী সুন্দর। আরো বেশ কিছু ফুল ফুটেছে। আর আলপনাদি নিজের বাড়ি থেকে লাগিয়েছিল দোপাটি। দোপাটিটা দুর্দান্ত হয়েছে রংটা, তবে দোপাটি তো খুব ঝুমঝুম করে ফোটে না আমাদের বাড়িতে। অনেক বাড়িতে ফোটে, আমাদের বাড়িতে কেন জানি না কিছু কিছু গাছ হয় না ভালো। এক দোপাটি হয় না, কলাবতী হয় না, কেন জানি না, চাঁপা ফুলের গাছ হয় না, মরে যায়। কিন্তু এইটা দেখে সত্যিই ভালো লাগছে আমাদের এই অপরাজিতা, সত্যি। আর এই যে এটা হচ্ছে 1000 পেটাল, একটাও ফুল দিল না, ডরমেন্সি নিয়ে নিয়েছে। পাতাগুলো সমস্ত কেটে দেওয়া হয়েছে, এটাকে নামিয়ে দিতে হবে কয়েকদিনের মধ্যে। তো যাই হোক, এখন আপাতত পুজো আচ্ছা সমস্ত কিছু করে নিই। গোপালকে আজকে আমার পোশাকটা পরিবর্তন করে দিতে হবে। দীপাবলির নতুন জামা পরে গোপাল আমার স্নান টান করে একেবারে, মাথায় পাগড়িটা বদলাইনি, কিন্তু বাকি জামা টামাগুলো সব বদলে দিয়েছি। আর সবই দিয়েছি, বাসিটা হাতে দিতে ভুলে গেছি। পুজো করার পর দেখি বাসিটা পাশে পড়ে রয়েছে, তো বাসিটাও দিয়ে দিলাম। তারপরে এসে দেখছি মেয়ে যাবার জন্য তৈরি হচ্ছে, আলপনাদি রেডি করে দিচ্ছে, কিন্তু তার এই ক্রপ টপ দিয়ে মোটেই পছন্দ হচ্ছে না ব্যাপারটা। যদিও আমার কিন্তু বেশ ভালোই লাগছে, স্মার্ট লাগছে, কিন্তু সে পরবে না এভাবে। তারপর সেই নতুন একখানা জামা ছিল, সে শাড়িটা ছেড়ে নিয়ে সেইটাই পরবে। আমি দেখলাম ঠিক আছে, তার যা ইচ্ছা সেটাই পড়ুক, এই যে ছেড়ে দিয়েছে। তো তার বাবাও বলছে ঠিক আছে, ও বড় হয়েছে, ওর যেটা প্রাণে চায় ও সেটাই পড়ুক। তো ঠিক আছে, এই জামাটাও কিনে দেওয়া হয়েছিল মিশো থেকে। তো এখন তার হাতে কি পড়বে সেটা নিয়ে তার একটুখানি দ্বিধা ছিল। আমি বললাম চল, তোকে হাতে কিনে দিয়েছি যা যা। রূপোই পড়তে চাইছে, ও রূপো পড়তে ভীষণ ভালোবাসে। তো যাই হোক, একটা জিনিস অন্তত আমার মেয়ের আমার মতো হয়েছে, আর সবই তার বাবার মতো। তার রূপোটা পরে আমার মনে হচ্ছে ওর হাতটাকে ভালোই লাগছে। তারপর একদম তৈরি বেরিয়ে যাওয়ার জন্য। আমি আজকে এই শাড়িটা পরবো, এটা সুমাজিতা দিদি দিয়েছিলেন, আমার এক সাবস্ক্রাইবার দিদি। তো এই শাড়িটাই ভাবছি আজকে পরবো। বোম্বাদা যেহেতু হলুদ পরেছে, জানা তেনা কারণে আমি হলুদের একটু টাচ রাখতে চাইছিলাম। এই শাড়িটা হাতে বেরিয়ে এলো, রেখে দিয়েছিলাম খুবই যত্ন করে। একবারে টানতে যখন এটা পেলাম এবং একদমই নতুন, সেহেতু এই শাড়িটাই পরবো। এই শাড়ির সাথে ভালো লাগে হচ্ছে সোনার গয়না, কিন্তু বাড়িতে সোনার গয়না নেই, হাতের এই নোয়াটা ছাড়া। এটা ভালো করে শাড়িটা কেমন লাগছে পরে সেটা দেখিয়ে দিই। এই যে আঁচল করতে আলপনা দিয়ে অনেকটা সাহায্য করে দিয়েছে। এটাও, এটা চন্দ্রানী পালছে, কানের দুলটাও তাই। তো আর ডান হাতে যেটা পড়েছে সেটাও চন্দ্রানী পালছে। বাবা সে যেই তার দিকে ক্যামেরাটা তাক করলাম, লাইটটা জ্বালিয়ে দিল। আর তুমি আমাকে একটু দেখিয়ে দেবে কি? হ্যাঁ দাও দাও দাও, ধরো ধরো, একটু দূরে যাও, একটু দূরে যাও, যাতে আমাকে পুরোপুরি দেখা যায়। মানে তুমি এন্ট্রি নিচ্ছ না এক্সিট নিচ্ছ সেটা? মানে তুমি ছুটতে ছুটতে আসবে না তুমি ধীরে ধীরে না স্লো মোশনে আসবে, সেটা ডিসাইড করো। হ্যাঁ, তোমাকে পুরোটা দেখা যাচ্ছে। তোমার কি একটা হালকা করে এরকম একটা তুমি দরজা ধরে দাঁড়িয়ে আছো, সেরকম একটা কিছু ছবি টবি তুলে দেবো কি? হ্যাঁ, তোমার বেশ কয়েকটা ছবি তুলতে হবে। আমার মেয়ে নেই, কাজটা আমার মেয়ের হয়, তোমার ছবি তুলতে হবে। এই শাড়িটা দিয়েছিল সুমাজিতা দি, আমার এক সাবস্ক্রাইবার দিদি। কত সুন্দর সুন্দর ছবি তুলে দিলাম গো, তোমার ভাবলে অবাক লাগছে। চলো এক্ষুনি যেগুলো সাজালাম সেগুলো তো দেখতেই পেলেন, সেগুলো এখন জ্বালাবো না, টুপুর আসুক, টুপুরকে নিয়ে একসঙ্গে জ্বালাবো। যদিও সেটা আর জ্বালানো কিন্তু হয়নি, পরে আমাদের মনে হচ্ছিল জ্বালিয়ে দিলেই হতো, কারণ আমাদের ফিরতে অনেকটাই দেরি হয়ে গেছিল। তখন শ্বশুরমশাই ঘুমিয়ে পড়েছিলেন, যার ফলে আমরা আর সেটা জ্বালাইনি। এখন বাইরে বেরিয়ে কয়েকটা ঠাকুর দেখবো, পায়ে হেঁটে যতটুকু দেখা যায় আর কি। তো প্রথমেই দেখে নেব কিরণ সংকেত ঠাকুরটা, যেটা আমাদের বাড়ির একেবারে সংলগ্ন। এদিকে দেখুন আমাদের ফ্ল্যাটটাও কিন্তু দিয়ে দিয়েছে আলো, এবং পেছনেও হ্যাঁ কয়েকটা আলো দিয়েছে,
দেখিনি আগে, কিন্তু আজকে দেখলাম দিয়েছে এবং বেশ ভালোই লাগছে। পরপর দুটো জায়গায় আমাদের দুটো আবাস রয়েছে, দুটোই আলোকোজ্জ্বল হয়ে গেছে, ব্যাপারটা ভালো লাগছে। আর এখানকার পুজোটা বেশ ভালো হয়েছে, আমার ভালো লেগেছে। এরপর চলে গেলাম ভিপজিও স্পোর্টিং ক্লাবে ঠাকুরটা দেখতে। একচালা ঠাকুর, খুব সুন্দর হয়েছে ঠাকুরের মুখখানা। পুজো হচ্ছে এই সময়টাতে, তো আমরা খুব বেশিক্ষণ এখানে দাঁড়াইনি, তারপর সেখান থেকে টিএসি ক্লাবের ওখানে চলে গেলাম। এবার ওই শান্তিপুরের আদলে বামাকালী সেখানে পূজিতা হচ্ছেন। আর আমার তো দীপাবলি সব থেকে প্রিয় উৎসব, দুর্গাপুজোর থেকেও বেশি, কারণ আলোকোজ্জ্বল একটা উৎসব, সমস্ত বাড়িতে এরকম ভাবে আলো জ্বলে, খুব সুন্দর একটা স্বপ্নপুরীর মতো একটা সময় মনে হয় আমার। যদি দুর্গাপুজোর সময়ও, আমাদের তো বাঙালিদের মূল উৎসব দুর্গাপুজোই, তাতেও যদি আমরা এরকম প্রত্যেকটা বাড়ি আলোকোজ্জ্বল করে ফেলতে পারি, তাহলে দুর্গাপুজোটাও স্বপ্নপুরী মনে হবে। আমার খুব ইচ্ছে পরের বার যদি সম্ভব হয়, আমরা থাকি না সেটা একটা আলাদা ব্যাপার, কিন্তু যদি পরের বার থাকি তাহলে দুর্গাপুজোর থেকেই কিন্তু আমার বাড়িটা রাঙিয়ে তোলার ইচ্ছা আলো দিয়ে। এই যে সেই টিএসি ক্লাবের বামাকালী ঠাকুর। তবে এই ঠাকুর তো পূজিত হচ্ছেন না, পূজিত হচ্ছেন আর একটা এই একই রকমের আদলের, সেটা একটু বাদে আপনাদের দেখাবো। সেটা নয়, শান্তিপুরের আদলে নাচও হয়েছে, সেটা যদিও আমি স্ক্রিনে দেখলাম, কিন্তু শুনেছি, খুব ভালো লেগেছে। সেই যে একটা, এই যে এই মাকেই মানে পুজো করা হবে, এবার ইনি আর কি ভক্তদের ঘাড়ে চড়ে নেচেছেন। শুনলাম যে ঢাক হয়েছে, সে মানে ঢাকিরা নাকি অনবদ্য বাজিয়েছে, যে তালে মাকে ঘাড়ে করে ওরা নাচিয়েছিল। আর এটা একটা ব্যক্তিগত পুজো, একটি পারিবারিক পুজো, সেটাও দেখুন একদম কাছাকাছি। আর এই যে এটা হচ্ছে টিএসি ক্লাব তো নয়, এটা সম্ভবত ওইদিকে একটা কোনো রবীন্দ্রনগরের দিকে কোনো একটা ক্লাবের মণ্ডপ, বা টিএসিও হতে পারে, আমি ঠিক জানি না। আর এই যে মামাকালীর নাচ, টুকটুক করে হেঁটে হেঁটে বেশ খানদশেক ঠাকুর কিন্তু দেখে নিলাম। বেশিরভাগ ঠাকুরই তেমন মণ্ডপের ঠাকুর নয়, হয়তো রাস্তা থেকে যাতায়াতের রাস্তাতেই দেখা যাচ্ছে, কিন্তু এখন যেখানে যাচ্ছি সেটা হচ্ছে বাঘাযতীন পার্কের পুজোটা। সেখানেতে ঢুকতে হবে, সেটা রাস্তা দিয়ে দেখে নেওয়ার পুজো নয়। এবং খুব সুন্দর হয়েছে, খুব যেখানে বিশাল আড়ম্বর থিমের পুজো হয় এমন নয়, কিন্তু পুজোটা খুবই সুন্দর হয়। আর এই আবহটাই ভীষণ সুন্দর। এই বাঘাযতীন পার্কের মাঠ, এই রবীন্দ্র মঞ্চ, তার মাঝখানে চমৎকার একটা মানানসই মণ্ডপ, এবং তার মধ্যে মা বিরাজমানা, খুব সুন্দর লাগছিল দেখতে। তবে মা এখনো পূজিতা হননি, পুরোহিত এখনো আসেনি, সেটাই আর কি। আমার সেই পুরো মানে পুজো মণ্ডপই বেশি পছন্দ হয়, যেখানে মা যেটাকে দেখানো হচ্ছে সেই মাই পূজিতা হচ্ছেন, তার মধ্যেই প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে। থিমের পুজো ব্যক্তিগতভাবে যে আমার খুব একটা পছন্দ এমনটা নয়, কিন্তু ঠিক আছে, যুগের সাথে তাল মিলিয়ে চলতে গেলে সেটাও মেনে নিতে হয়। খারাপ আমার খুব লাগে তা না, তবে ওই আর কি। এতটুকু সময়ের মধ্যে বোধিসত্ত্ব খান খমের পক্ষে 5-6 বার জিজ্ঞেস করে ফেলেছে তুই কি খাবে, কিন্তু আমার অ্যাপেটাইট এই মুহূর্তে আকাশে উড়ে বেড়াচ্ছে, আমার কিছুই খেতে ইচ্ছা করছে না। সর্দি লেগেছে তো একদম ভাল লাগছে না। আমি বলছি আমি শুধু চা খাবো, গরম চা, আর আমি কিছু খাবো না। তো সে তখন বলছে ঠিক আছে চলো তাহলে দেখি। হাতে মোড়ে এমনিতে আজকে দীপাবলির জন্য
অনেক দোকানে কিন্তু বন্ধ, কালকে থেকে সেগুলো হয়তো বা খুলে যাবে। ইনফ্যাক্ট বহু দোকান বন্ধ, খাবারের দোকানের কথা বলছি। তো যাই হোক, এই সময়টাতে টুপুরের ফোন এলো আর কি। আমি প্রথমে ফোন করেছিলাম, ও তো তালে গোলে শুনতে পাইনি। পরে যখন বেরিয়েছি, আমরা বাড়িয়ে যাচ্ছিলাম, ইনফ্যাক্ট হাতিমোড়ে কিছু খেয়ে নিয়ে তারপরে মানে ওই চাটা গুলো খেয়ে, তো ও বললো ও এখানে কলেজ পাড়ার একটা জায়গাতে আছে, অপেক্ষা করছে বন্ধুদের সাথে। তাহলে ঠিক আছে চল তাহলে তোকে নিয়ে বাড়ি আসি একবারেতে। তো এখানে যাত্রা পথেও আরো 2-3টে ঠাকুর দেখা হয়ে গেল। টুকটুক করে হেঁটে হেঁটে আমাদের বাড়িকে কেন্দ্র করে যদি 2 কিলোমিটারের একটা বৃত্ত আঁকা যায়, তার মধ্যে খুব কম করে হলেও খান 25 পুজো হয়েছে। তো যেতে যেতে আমরা অনেকগুলো ঠাকুর দেখলাম এবং পূজিতা হচ্ছেন মা। তো যাই হোক, তারপর মেয়ের কাছে পৌঁছে গেলাম এবং কলেজ পাড়ার ঠাকুরটাও আর কি দুর্দান্ত সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। তবে বেশিরভাগ ঠাকুরই কিন্তু রাস্তা থেকেই দেখা যাচ্ছে, ভেতরে ঢুকতে হচ্ছে না। তো এই সময়টা এই যে এটা হচ্ছে জগদ্ধাত্রী পুজোর যে স্ট্রাকচার, সেটা তৈরি হচ্ছে কলেজ পাড়ায়। দারুণ পুজো হয়, আগের বার এখানে এসেছিলাম, মন ভরে গেছিল। আর এটা হচ্ছে চিলড্রেন্স পার্কের পুজো। আমি যেমন এটাতে ভেতরে ঢুকিনি, এই যে এখান থেকে দেখে নিলাম। এরা দুর্গা পুজোটাও খুব ভালো করে করে, কালী পুজোটাও হয়েছে। এখানে দাঁড়ালে না শিউলি ফুলের গন্ধ পাওয়া যায়, যেটা দারুণ লাগে। তো যাই হোক, তারপর এই জায়গাটাতে দেখছি ভেতর দিয়ে হয়তো আরো পুজো হয়েছে, কিন্তু এই সময়টাতে একটু চা চা করছে মনটা। তো হঠাৎ করে আমাদের একটা প্ল্যান হলো যে আমরা এই সময়টা ভুটিয়া মার্কেটের পুজোটা দেখতে যাব। কারণ ভুটিয়া মার্কেটের পুজোটা খুব ভালো হয়েছে, যাতায়াতের রাস্তায় আমরা অনেকবার দেখছি, অনেক দিন ধরে তৈরি হচ্ছে। এবং গিয়ে দেখলাম আজকে ভিড়টা তুলনামূলকভাবে কম হবে, মানুষের বাড়িতে পুজো আছে, পটকা ফাটাচ্ছে। আজকের দিনে মানুষ খুব যে একটা বেরোবে তা না, কাল থেকে হবে তুমুল ভিড়। আর কালী পুজো তো দুর্গা পুজোর মতো অতদিন ধরে থাকে না। তো এখন দেখলাম তাতেও এখানে প্রচুর লাইন এবং ভেতরে ভিড়। তবে এই ভিড়টা এই মণ্ডপের ক্ষেত্রে কোনো ভিড়ই নয়, কালকে থেকে খুব ভিড় হবে। আজকে ডিসিশনটা একদম ঠিক ছিল যে মণ্ডপটা আমরা দেখে নিই। তো দেখলাম, ভালো লেগেছে সত্যি কথা। ভেতরে কোনো একজন শিল্পী তার মাথা থেকে একটা আইডিয়া বার করেছে, সেটাকে সে বাস্তবে প্রয়োগ করেছে, মানুষে দেখছে, অ্যাপ্রিসিয়েট করছে, ফটো তুলছে, বিভিন্ন সামাজিক মাধ্যমে ট্যাগ করছে। এটাতেই শিল্পীর সত্যি সত্যি সাফল্য। তো আর একটা কথা হচ্ছে, আমার শুধু এই জায়গাটাতে একটা জিনিসই খুব অপছন্দ, সেটা হচ্ছে গোল্ডেন কালারের মা কালী। কিছু কিছু জিনিস আমার খুব অসুবিধা হয় মেনে নিতে, তবে সেই জিনিসগুলো একান্ত আমার ব্যক্তিগত ব্যাপার, এগুলো আমি কারোর উপর চাপিয়ে দিতে পারি না। তবে এই চ্যানেলটা যেহেতু আমার, সেহেতু আমি আমার স্বাধীন মত প্রকাশ করতেই পারি যে মণ্ডপটা ভালো হয়েছে, একটা ভয়ের আবহ তৈরি করার সম্ভবত চেষ্টা হয়েছে বা কিছু একটা, কিন্তু মাটিকে, আমার শ্যামা মাকে এরকম সোনালী মা করে দেওয়াতে আমার একটু মেনে নিতে অসুবিধা হচ্ছে। যিনি আসলে পূজিতা হবেন, সব জায়গাতেই তো এরকম একজন আলাদা করে থাকেন, আমি তাকে খুঁজে পেলাম না। হয়তো বা হবেন, কোথাও একটা আছেন। তো সব মিলিয়ে এমনি খারাপ হয়নি, ভালোই লেগেছে। তুমি একটুখানি বলে দাও, এত তো কথা বলতে ভালোবাসো, একটু গানটা বন্ধ করো না বাবা, একটু গানটা বন্ধ করো। চা চা করে আমরা পাগল হচ্ছিলাম, ইমতিয়াজ আমাদের বাঁচিয়ে দিল। ভালো ছেলে। হ্যাঁ, আর তারপর আর শুভর সঙ্গে পরিচয় হয়ে গেছে, ওকে জোর করে আমি আমার ফোন নাম্বার নিতে বাধ্য করেছি। বড় মিষ্টি মানুষ। আচ্ছা, হ্যাঁ, ও ভালো, ওরা দুজনে খুবই ভালো। হ্যাঁ সেটাই। আসলে ও আমার ব্লগ দেখে, ওনার মৌসুমি। তো হ্যাঁ, মৌসুমি খুব ভালো লাগলো কথা বলে, আর এই লক্ষ্মী একটা ছেলে। হ্যাঁ, এতক্ষণ ধরে আমাদের কথা শুনছে, কোনো প্রতিক্রিয়া নেই, কিছু না। টুপুর এই যেখানে বসে আছে, টুপুর তো যা হোক ফোন টোন দেখছে। আমার এত ভালো লাগলো বাচ্চাকে, মানে কি বলবো। অর্ণবকে খুব ভালো লেগেছে, খুব। তুমি কিছু বলবে? হ্যাঁ, আমি খুব খুশি ওদের সঙ্গে আলাপ করে, এইটুকুনি বলছি। না, আমার সত্যি ভালো লেগেছে, আমার খুব ভালো লেগেছে, সত্যি খুব ভালো লেগেছে। থ্যাংকস ইমতিয়াজ তোমাকে। ভালো থেকো। কালকে যেরকম ধরাশায়ী ছিলাম, আজকে তুলনামূলকভাবে অনেকটা ভালো আছি। সন্ধ্যের পর থেকে সময়টা এত সুন্দর কাটলো যে আর বলার মতো নয়। আজকে এই ভালো রেস্টটা নিয়েই ব্লগটাকে আমি এখানে শেষ করতে চাই। সব থেকে ভালো লেগেছে যেটা, সেটা হচ্ছে ঘোরা তো বটেই, মেয়েকে সাথে করে টাকে করে নেওয়া এবং আমার এক খুব সুন্দর সাবস্ক্রাইবার তার পরিবারের সঙ্গে আলাপ হওয়া। সদ্য আলাপ মনেই হলো না, যেন কত কাল চিনি, এরকমই মনে হচ্ছিল। আন্তরিকতা মানুষের থাকলে মানুষ নিজে থেকে এসে কথা বলেন, এবং সত্যি সত্যি এই অ্যাপ্রিসিয়েশনটা খুব বেশি জরুরি।
আমরা এরকমভাবে প্রত্যেক দিন ব্লগ করছি এবং আমাদের যারা ব্লগ দেখছেন তাদের কারো কারোর সাথে সাক্ষাৎ হলে দায়িত্ব বেড়ে যায় বলে আমাদের মনে হয়। নাহলে কে আমাদের ব্লগ দেখছেন, কে আমরা, তাদের কাউকে যদি আমি না চিনি তাহলে অনেক সময় দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় মানুষ দিয়ে ফেলে। যতই হোক আমরা মেশিন তো নই, কিন্তু কারা আমাদের ব্লগ দেখছেন, তারা সমাজের কোন স্তরে বাস করেন, সেটা যেই মুহূর্তে আমাদের চোখের সামনে আসে আমাদের ব্লগের ক্ষেত্রে দায়িত্বটা একটু বেড়ে যায়। সেই জন্য দর্শকদের সাথে ইন্টারাকশনটা খুব বেশি জরুরি ব্লগারদের ক্ষেত্রে। যাই হোক বন্ধুরা, আজকের দিনটা আমি এখানেই রাখবো। বাড়িতে গিয়ে সেই প্রাত্যহিক রোজনাম চা, আমরা যদিও তেমন কিছু খেলাম না, জোম্যাটো সুইগিও করবো না, আমরা বাড়িতে গিয়ে বাসন্তী পোলাও আছে, চিকেন আছে, সেটাই হয়ে যাবে। তো আজকের দিনের জন্য বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আগামীকাল, ততক্ষণের জন্য বিদায়।